বিএনপিতে বেড়ে চলেছে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ। শৃঙ্খলা ভঙ্গে কঠোর শাস্তির হুঁশিয়ারি, ঐক্য ধরে রাখতে পুরস্কৃত করার পরামর্শ। অনিয়ম অবহেলায় বেহাল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, বেতন নিলেও দেখা মেলে না খণ্ডকালীন চিকিৎসকের, সেবাবঞ্চিত শিক্ষার্থীরা। শনাক্তের এক যুগ পর বরিশাল নগরীতে চলছে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ। এরই মধ্যে দুটি অপসারণ, দ্রুত শেষ করার তাগিদ বাসিন্দাদের। ইউনেস্কোর স্বীকৃতি পেল পাবনার ভাসমান স্কুল, নৌকায় ভেসে চলে পাঠদান, রয়েছে লাইব্রেরি, কম্পিউটার ও কৃষি প্রশিক্ষণাগার। এবং নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ভোট গ্রহণ চলছে, জরিপে এগিয়ে মামদানি, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা কুমোর, ফ্যাক্টর হতে পারেন ট্রাম্প। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শামী। বিএনপির মনোনয়ন ঘোষণার পর বঞ্চিতদের বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে বহিষ্কার করেছে দল। যদিও বিএনপি ও শরিক দলের নেতারা বলছেন দল কিংবা জোটের হয়ে সর্বশক্তি দিয়ে কাজ করবেন তারা। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কার সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বহিষ্কার স্থায়ী সমাধান নয়, দলের সংহতি ধরে রাখতে বঞ্চিতদের পুরস্কৃত করার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। মেহেরপুরে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে এভাবেই ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদের সমর্থকরা। দল ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পরেই মুখোমুখি মনোনয়ন প্রত্যাশী দুই নেতা। সারা দেশেই এমন ঘটনা ঘটেছে, যেমন চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা ও সাতক্ষীরায় বিএনপি নেতা শহীদুল আলমের সমর্থকরা বাসস্ট্যান্ড ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর তৃণমূল বিএনপির এই অস্থিরতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, এমন প্রতিক্রিয়া সাধারণ ঘটনা হলেও স্থানীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে। এতে নেতাকর্মীদের দল ত্যাগের ঘটনা ঘটলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এটা তাদেরকে আবারও ফ্রাস্ট্রেট করবে এবং করাটাই স্বাভাবিক। এতে করে দল ক্ষতিগ্রস্ত হতে পারে, দলের অবস্থা দুর্বল হয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মনোনয়ন বঞ্চিত নেতাদের অনেকেই আবার বলছেন দলের স্বার্থে মনোনীত প্রার্থীর জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবেন তারা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম যখন কথা বলছেন, সে সময় তার আসনে জোট মনোনীত এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলছেন, মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করলে দলই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা করছি না, এগেন আমি বলছি, কোন দলের কোন নেতা বা কোন কর্মী যদি জোটের বিরুদ্ধে যেতে চায়, সেই দলের দায়িত্ব থাকবে সেটা ম্যানেজ করা। তাকে বহিষ্কার করবে, তাকে কি করবে, সেটা সেই দলের দায়িত্ব। দলের মধ্যে ইউনিটিটা বজায় রাখতে হবে, যাকেই দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে, কারণ এখন আমাদের গণতন্ত্রের উত্তরণটা হলো মূল কথা। মনোনয়ন ঘিরে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়াকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেখছেন গণতান্ত্রিক দলের সাধারণ ঘটনা হিসেবে। বলছেন, সীতাকুণ্ড ও মেহেরপুরের ঘটনায় ৮ জনকে বহিষ্কার প্রমাণ করে দলের বিরুদ্ধে গেলে যেতে হবে কঠোর শাস্তির মধ্য দিয়ে। রেসে তো আছে ১০ জন, পাবে তো ১ জন, তো কি বিক্ষুব্ধ হবে ৯ জন। আর ৯ জন যদি দলের ডিসিপ্লিন না মেনে যদি কিছু করে, তো দলের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দলের ব্যবস্থা নিচ্ছি, তাকে তো এক্সপেল করে দিচ্ছি আমাদের দল থেকে। সুতরাং ডিসিপ্লিনের মধ্যে না থাকলে তাকে কঠিন সাজা দেওয়া হবে। তবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, বহিষ্কার কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না, এতে দলের সংহতি নষ্ট হবে। দল ক্ষমতায় আসলে মনোনয়ন বঞ্চিতদের পুরস্কৃত করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে নেতাকর্মীদের বোঝাপড়ায় নিয়ে আসার পরামর্শ দেন তিনি। একেবারে সরাসরি শাস্তিতে না গিয়ে, মানে ওই প্রেক্ষাপটটা, যেতে এরা দীর্ঘদিনের ত্যাগী কর্মী বা নেতা, প্রেক্ষাপটটা তো মাথায় রাখতে হবে। আরেকটা হলো যে অন্যভাবে রিওয়ার্ড দেওয়ার একটা প্রমিস তাদেরকে করতে পারে। বিএনপি মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ কিংবা এ নিয়ে সৃষ্ট দলীয় কোন্দল কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে নির্বাচনী প্রচারণা জোরালো হলে তা আরও স্পষ্ট হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
বিএনপির প্রাথমিক সদস্য হলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রাথমিক সদস্য পদ সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। আসন ভাগাভাগির খেলায় যেতে চায় না এনসিপি। জোট না হলে 300 আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রতীকের বিষয়ে তিনি বলেন, কলি থেকে শাপলা ফুটতে বেশি দিন লাগবে না। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন কমিটি ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এনসিপি শাপলা মার্কা চেয়েছিল, শাপলার পরিবর্তে দেওয়া হয়েছে শাপলা কলি। কারোর সাথে জোট হবে কিনা তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ করে সার্জিস আলম বলেন, আগে নিজেদের ভিত্তি শক্ত করতে হবে। আমরা আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই। এরপরে কোন রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি ইলেকটোরাল অ্যালায়েন্স হয় তাহলে হবে, না হলে আমরা এককভাবে আগামী নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। আর আমরা শাপলা মার্কা চাইছ, শাপলাটা দেনি দিছে শাপলা কলি। আমরা বলছি স্বেচ্ছাচারিতা করছেন, কোনো সমস্যা নাই, কিন্তু শাপলা কলি থেকে শাপলা ফুল ফুটতে বেশি দিন লাগবে না। প্রতিদিনই অফিসে দেরি করে আসায় যেন নিয়মে রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসকদের। অনেকে একই দিনে 3 শিফটের ডিউটি করে পরের 2 দিন কাটান ছুটি। 40 বছর ধরে বেতন নিচ্ছেন অনেকেই, কিন্তু খণ্ডকালীন বহু চিকিৎসককে কখনো দেখেননি সহকর্মীরা। নিয়মিত চুরি হয় ওষুধ, নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করায় নষ্ট হচ্ছে গুণগত মানও। স্বাস্থ্যকেন্দ্রের প্রতি আস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে। এখন টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আমি দেখলাম যে গতকাল আপনি হচ্ছে 9:15 আমি বলেছি 9:30 আমার রুগী স্টার্ট করব, আমি একটু ট্রান্সফার কিন্তু করি 8টায় অফিস করতে। অফিস সকাল 7:30 কিংবা 8টায় হলেও এভাবেই 9টা, 10টা কিংবা 11টায় আসার অনিয়মই যেন নিয়মে রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারের নিত্যদিনের চিত্র এটি। 7:30 কথা আছে, 7:30 একটা লোক আসবে, আইসা সাথে সাথে চিকিৎসা শুরু করবে না। একটা হলো আপনার অফিস আওয়ার, আর একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। আমি তো বুড়া মানুষ, সবই তো বাসা অনেক দূরে, সেই বাসা বলতে। এমনও চিকিৎসক আছেন 40 বছর ধরে কর্মরত মেডিকেল সেন্টারে, প্রতি মাসে নেন বেতনও, কিন্তু সহকর্মীরাই তাকে চেনেন না। ওনাকে আপনি চেনেন? আমার সাথে কখনো দেখা হয় কাগজে কলমে দেখা গেছে যে উনি মাসিক টাকাটা পাচ্ছে। জানা যায়, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার এম.এ. সালামকে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তিনি বসেন মিরপুর চেম্বারে। অথচ মিরপুরে বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হল বা কোয়ার্টার কিছুই নেই। অনেক ডাক্তার আছেন একই দিনে 3 শিফটের ডিউটি করে পরের 2 দিন ছুটি কাটান। 96 জন কর্মকর্তা কর্মচারীর কে কখন আসেন আর যান তার কোনো তথ্য নেই খোদ চিফ মেডিকেল অফিসারের কাছেও। এরকম ডেটা নেই, সেগুলো আমাদের অ্যানালগ সিস্টেম। আপনি ডিজিটাল করলে কিন্তু। আমরা দীর্ঘদিন ধরে খেয়াল করছি, রোস্টারে থাকা অফিস সময় মানেন না এখানকার বেশিরভাগ চিকিৎসকই। অনেক সময় নির্ধারিত চিকিৎসককে না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় অনেক শিক্ষার্থীকে। এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অবহেলাও চোখে পড়ার মতো। আমরা একটু দেখাতে চাই এখানকার যে ফার্মেসি রয়েছে সেটির কি অবস্থা।
ওষুধ নির্ধারিত তাপমাত্রায় না রাখলে তার গুণগত মান নষ্ট হবার শঙ্কা থাকে, কিন্তু এখানে তার কোনো ব্যবস্থা নেই। এভাবেই যত্রতত্র রাখা ওষুধগুলো। আপনি তো ফার্মাসিস্ট, আপনি বুঝেন যে আমার এই ওষুধটা এই তাপমাত্রায় না থাকলে ওইটার মান নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কখনো বলেছেন? আমাকে জিজ্ঞেস করলে আমি এই বিষয়ে কিছু মন্তব্য করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গড়ে প্রতিদিন প্রায় 200 জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সেবা নেন। তবে বিশ্ববিদ্যালয়ের বড় সংখ্যক মানুষ পাশের ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল এবং ইবনে সিনায় চিকিৎসা সেবা নেন। আমি আসছিলাম মেইনলি আজকে চর্ম ডাক্তার দেখানোর জন্য। তো ওনারা আমাকে জানাইলেন যে চর্ম ডাক্তার নেই, স্কিন বিশেষজ্ঞ কেউ নেই এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের খুবই কাছে ডিএমসি থাকায় এই জিনিসগুলোকে কর্মকর্তা কর্মচারীরা তেমন কোনো পাত্তা দিচ্ছে না, কর্তৃপক্ষ তেমন কোনো পাত্তা দিচ্ছে না, প্রশাসন এটার দিকে তেমন কোনো ভ্রুক্ষেপ দিচ্ছে না। ডাকসুতে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, নির্বাচনের আগে তাদের ইশতেহারে ছিল 3 বেলা নাপার সেন্টারকে সত্যিকারের মানসম্মত মেডিকেল সেন্টারে রূপ দেয়া, কিন্তু 2 মাসে তার কতটুকু করলো তারা? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং এখানে যে পর্যাপ্ত জনবল দরকার, দক্ষ জনবল, সে দক্ষ জনবলও তারা দ্রুত সার্কুলার দিয়ে তাদেরকে নিয়োগ দেবে। আমাদের ইশতেহারেও রেখেছিলাম এবং মানে টিকার সেই কাজগুলোকে আমাদেরকে কোলাবোরেট করছে। উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটিকে। মানসিক স্বাস্থ্য সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকও নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে হয়তো এই পুরো সার্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টার সংস্কারে প্রায় 3 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে তুর্কি ভিত্তিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা, যার কাজ ইতিমধ্যে শুরু হলেও সেটিও যেন এগুচ্ছে কচ্ছপ গতিতে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কুয়ালালামপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠানে চাকুরিচ্যুত 190 বাংলাদেশের 10 জন মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন। তাদের অভিযোগ, শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই তাদের ভিসা বাতিল ও চাকরিচ্যুত করা হয়। সমাধানে হাই কমিশন সহ অভিবাসন দপ্তরে যোগাযোগ করা হলেও মেলেনি সমাধান। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। দুঃস্বপ্নকে সঙ্গী করে মালয়েশিয়া থেকে ফিরে এলেন 10 প্রবাসী বাংলাদেশি। হঠাৎ চাকরিচ্যুত হয়ে দেশে ফিরে জামালপুরের নিরঞ্জন, সুফিয়ান, নুর ইসলামদের চোখে মুখে এখন রাজ্যের দুশ্চিন্তা। মঙ্গলবার রাত 1:45টায় মালয়েশিয়া থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। মালয়েশিয়ায় গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডিসেরামে কাজ করতেন এই প্রবাসীরা। কোম্পানিটির শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় কাল হয় এই শ্রমিকদের। আমাদেরকে প্রথম মাসে কোনো বেতন দেয় নাই, দ্বিতীয় মাসে 200 টাকা, এভাবে করতে করতে প্রতি মাসে এক বেতনের 3 ভাগের 1 ভাগ এমনি করতে দিতে এরা 5 মাসের আমাদের বেতন বকেয়া ফেলছে। আমাদের বাড়িতে অনেক ঋণ ছিল, তো আমরা একটা হতাশার মধ্যে ছিলাম। প্রতিনিয়ত মানে আপনার কিভাবে বোঝাবো আপনাকে, প্রতিনিয়ত টর্চার, হ্যারাসমেন্ট, যা পারে তারা তাই মানে ব্যবহার করতো। বাংলাদেশিদের একদম কোনো দাম দিত না। যেটা হর্ষ করে গেছে এটা অন্য উঠছে না, আর প্রত্যেক মাসে বেতন লইয়া এরা ঝামেলা করছে। প্রত্যেক মাসে মালয়েশিয়া যে অত হরাপ, এরকম সিরামিক্স কোম্পানি আমি আগে জানলে ফাটাইলাম নইলে। শ্রমিকদের প্রতিবাদ আর আন্দোলনকে কেন্দ্র করে 190 জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। দেশে ফেরত প্রবাসীদের অভিযোগ, অন্যায়ভাবে চাকরিচ্যুত করে তাদের দেশে পাঠানো হয়েছে। ভিসাও বাতিল করা হয়েছে অনেকের। কারো কারো ভিসা পুনর্নবায়ন করার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়নি দিনের পর দিন। এমন বাস্তবতায় অভিবাসন দপ্তর সহ বাংলাদেশি হাইকমিশনে সহায়তা চেয়েও পাননি বলে অভিযোগ প্রবাসী কর্মীদের। আমার রানিং ভিসা ছিল, সকালে রানিং ভিসা ক্যান্সেল দিছে, দিয়ে আমার দুপুরে টিকিট ধরাই দিছে। বাংলাদেশ হাইকমিশনে গেছি বেশ কয়েকবার, এবং জেটিকে, জেপিপি এবং ইমিগ্রেশন সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যাই। তো তারা যাওয়ার পর আমাদের কোনো ধরনের কথা শুনে না, মালিক পক্ষ তাদের কথা শুনে আমাদেরকে ওইখান থেকে বিদায় করে দেয়। গেল 31 অক্টোবর কুয়ালালামপুর ভিত্তিক কোম্পানিটি সব বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুতির চিঠি দেয়। এর আগে গেল 2 বছর ধরে বকেয়া বেতন ও নিয়োগ ফি ফেরতের দাবিতে আন্দোলন করছিলেন বাংলাদেশি প্রবাসীরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
প্রায় এক যুগ আগে শনাক্ত হওয়া বসবাস অযোগ্য ৩৫টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এরই মধ্যে গেল মাসের শেষ ভাগে 2টি ভবন অপসারণ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বাকি ভবনগুলো দ্রুত অপসারণের দাবি নগরবাসীর। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন পর্যায়ক্রমে ভবনগুলো অপসারণ করা হবে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। কীর্তনখোলা নদীর তীর ঘেঁষা 58 বর্গ কিলোমিটারের নগরী বরিশাল। বয়সের দিক থেকে পুরনো হওয়ায় শতবর্ষী বেশ কিছু ভবন বরিশালের ঐতিহ্যকেও বহন করে। পুরাতন সেই ভবনগুলো এখন নগরবাসীর আতঙ্কের কারণ। 2013 সালের জরিপে এমন ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিটি কর্পোরেশন। আইনি জটিলতা ও তৎকালীন ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণের কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করা সম্ভব হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ভবনগুলো ভাঙতে শুরু করেছে সিটি কর্পোরেশন। গেল মাসের শেষ ভাগে ভেঙে দেওয়া হয় সদর রোডের 2টি ঝুঁকিপূর্ণ ভবন। এতে খুশি নগরবাসী। ঝুঁকিপূর্ণ বাকি ভবনগুলো দ্রুত অপসারণের দাবি তাদের। সবাই খুশি, কারণ এই ঝুঁকিপূর্ণ ভবন একমাত্র এই আমলেই সম্ভব, কারণ পলিটিক্যাল মেয়র আসলে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলি কোনোদিনই ভাঙ্গা হবে না। ভবন ঝুঁকিপূর্ণ হলে এবং সেটি তৎক্ষণাৎ না ভাঙলে কতটা ডিজাস্টার হতে পারে আমাদের জন্য বা আমাদের মানুষের জন্য, সেটা আসলে রানা প্লাজা আমাদের সামনে একটি বাস্তব উদাহরণ। যে কোনো সময় বিল্ডিং যে কোনো কারণে ভেঙে পড়তে পারে, আর সাধারণ মানুষ আর যে বাসায় যারা থাকে, যারা ওই জায়গায় স্থানীয়, তাদেরও অসুবিধা। বিভিন্ন সময় এদেরকে বিভিন্ন সময়ে চিঠি দিয়ে অবগত করেছি এবং নিজ থেকেই সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। এইটা একটা চলমান প্রক্রিয়া। আমরা চেষ্টা করব যে এই ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে জনস্বার্থে এগুলো যেন অপসারণ করা যায়। যে কোনো সময়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এবং প্রাণহানির শঙ্কা তো থেকেই যায়। সেই কারণে আগেভাগেই এই বিষয়টিতে আমাদেরকে সচেতন হয়ে এগুলো ভেঙে ফেলতে হবে। শনাক্ত হওয়া 35টি ভবনের মধ্যে 3 থেকে 4টি ভবন ছাড়া বাকিগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের বসবাস। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন পর্যায়ক্রমে শনাক্ত করা সবগুলো ভবন সরিয়ে ফেলা হবে। এখন এই বিল্ডিংগুলো যেগুলো শতবর্ষে হয়ে গেছে, প্রথমত হলো জরাজীর্ণ, আর দ্বিতীয়ত হলো কোনো বিল্ডিং কোড তারা মেনে করা নাই। তো এইভাবে আমরা আস্তে আস্তে আরও যে চিহ্নিত যে এই 2টা বাংলা আরও 33টা থেকে যাবে। 33টার মধ্যে অনেকে হয়তো কিছু কিছু নিজে করেও ফেলেছেন। আমি সবগুলো এখন আবার রিভিজিট করি নাই। আমি রিভিজিট করে সেই তালিকা কি 33 হবে না আরও কমে যাবে, এটা আমি একটু দেখব। দেখে যেখানে যেখানে আছে সেখানে আমি প্রাইভেট মালিকদেরকে বলে দেবো যে আপনারা এগুলো নিজের দিকে সরিয়ে নেন। সিটি কর্পোরেশনের তথ্য বলছে বগুড়া রোডের রবীন্দ্রনাথ সেনের ভবন, নগরের কাউনি এলাকার জানকী সিংহ রোডের মতি লস্করের বাড়ি, সদর রোড সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউর হোটেল বাহাদুর ভবন, চিত্ত সাহার ভবন, কাঠপট্টি রোডের মিল্লাত ফার্মাসি, চন্দ্রিকা ব্রাদার্স, আহমদ ক্লোথ স্টোর্স সহ 35টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে পর্যায়ক্রমে অপসারণ করা হবে। অমিত হাসান, এখন বরিশাল। টানা তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার সিলেটে গেলেন ডাক্তার শফিকুর রহমান। বিমানবন্দরে উষ্ণ অভিবাদন জানিয়েছেন নেতাকর্মীরা। সেখানে কথা বলছেন ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগস্ট মাসের 2 তারিখ ঢাকার ইউনাইটেড হসপিটালে আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হয়, বাইপাস সার্জারি। তারপরে 2 মাস অনেকটা বিশ্রামেই ছিলাম। 2 মাস অতিক্রম হওয়ার পর ধীরে ধীরে চিকিৎসকদের পরামর্শ নিয়ে কার্যক্রম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেহেতু অনেকটা আমাকে এক্সটেন্ডেড লাইফ দিয়েছেন, সেই সময় মহান রবের দরবারে দোয়া করেছিলাম যে আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতার পথে আমাকে যদি নিয়ে আসেন তাহলে আমার সফরটা শুরু হবে মহান কাবা শরীফের তওয়াফের মধ্য দিয়ে, এবং সে আলোকেই দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে
সৌদি আরবেই প্রথম সফর করি গত মাসের 19 তারিখ। 3 দিন সৌদি আরবে ছিলাম উমরা উপলক্ষে। তারপরে এখান থেকে 8 দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি। যুক্তরাষ্ট্রে 8 দিন কাটানোর পর 2 দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম। ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে 3 দিন আমি অতিবাহিত করি। প্রতিটি দেশেই সরকারি বেসরকারি অনেকগুলা গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে দেশের প্রয়োজনকে সামনে রেখে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করি। কোনো ব্যক্তি কিংবা দলের স্বার্থে নয়, বরঞ্চ দেশ এবং জাতির স্বার্থেই যা ভালো মনে করেছি সে বিষয়গুলোই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় উত্থাপন করেছি। আশা করছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই সফর ইনশাআল্লাহ সহায়ক হবে। তার পাশাপাশি সব কয়টি দেশেই বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন প্রবাসী, তাদের বিভিন্ন সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই সেখানে মিডিয়ার ভাইদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ, যেখানে গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসায় আসলেই আমি মুগ্ধ এবং আপ্লুত। তাদের বুক ভরা ভালোবাসা আর আকাশ সমান তাদের প্রত্যাশা এই জাতির কাছে। তাদের পাবার কিছু নেই, এই জাতির কাছ থেকে তারা একটু সম্মান চায়। তারাও চান এই জাতি বিনির্মাণে তারা মন ভরে অবদান রাখবেন। কিন্তু আমরা সাক্ষী, নিজেরাই সাক্ষী যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি না। সিলেট বিমানবন্দরে কথা বলছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঠায় দাঁড়িয়ে থাকা কোনো ঘর বা ভবন নয়। এই স্কুল দিব্যি নৌকায় চড়ে ঘুরে বেড়ায়। ভাসতে ভাসতে চলে পাঠদান। ভাসমান নৌকা স্কুলে রয়েছে লাইব্রেরি, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, স্বাস্থ্য ক্যাম্প ও কৃষি প্রশিক্ষণাগারও। সম্প্রতি পাবনার ভাসমান এই নৌকা স্কুল পেয়েছে ইউনেস্কো পুরস্কার। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। চারপাশে থই থই পানি, নৈসর্গিক সৌন্দর্যে ভরা চলনবিল, বদ্ধ শ্রেণীকক্ষের সীমা পেরিয়ে দুর্যোগের সময়েও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া পাবনার চাটমোহর চলনবিল অধ্যুষিত এলাকার সেই ভাসমান নৌকা স্কুল দীর্ঘদিন কুড়িয়েছে সম্মান ও প্রশংসা। এবার সেই অর্জনের তালিকায় যুক্ত হয়েছে ইউনেস্কোর পুরস্কার, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্বিত উপস্থিতির ঘোষণা। এসব সৌরবিদ্যুৎ চালিত ভাসমান নৌকা স্কুল লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে, যা বর্ষায় পানিবেষ্টিত গ্রামগুলোতেও বছর জুড়ে শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করছে। বিনামূল্যে বই খাতা ও পড়ার সুযোগে গ্রামগঞ্জের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার আলো আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন অভিভাবকরা। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও কৃষি প্রশিক্ষণাগার থেকে উপকৃত হচ্ছেন অনেকে। আমরা সকাল 9টায় আসি, বিকাল 2টায় যাই। এখানে লেখাপড়া করে সব ঘাটে ঘাটে আমাদের সবাইকে নামিয়ে দেয়। যে স্কুলে খাতা কলম দেয়, আমাদের খুব সুবিধা হয়। ভাসতে ভাসতে পড়া হয়, খুব আনন্দ হয় এবং পড়াও হয়। আমরা এই নদীতে ভাসমান নৌকায় কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখে ভবিষ্যতে কিছু হতে চাই। সবার ঘাট থেকে তুলে নিয়ে আসা হয় এবং সবাইকে বাড়িতেই নামা দিয়ে আসা হয়। আবার স্কুল থেকে খাতা কলম বাচ্চাদের দিচ্ছে, এর জন্য বাচ্চারা একটু সুবিধা পাচ্ছে, খাতা কলমগুলো কিনা লাগে না বাবাদের। ফসল বাড়ির আঙিনা সবজি চাষ, জৈব সার সম্পর্কে এবং উপকারী এবং ক্ষতিকর প্রকার সম্পর্কে তাদের ট্রেনিংয়ের মাধ্যমে জানানো হয়। উদ্যোক্তারা বলছেন, চলনবিলে শিক্ষার আলো ছড়াতে 2002 সালে সিধুলাই ভাসমান নৌকা স্কুল তৈরি করে। বর্তমানে 26টি ভাসমান স্কুলে পড়ালেখা করছেন 2340 শিক্ষার্থী। চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে যেখানে অধিকাংশ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত, এবং এখানে দেখা যায় যে বর্ষার সময় রাস্তাঘাট সব পানির নিচে ডুবে যায়। এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা স্কুলে যেতে পারে না। তখন থেকেই আমাদের স্থপতি
এই নির্বাহী সিধুলাই শর্মা সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজন স্যার চিন্তা ভাবনা করলেন যে কীভাবে এই এলাকার নদী পাড়ের মানুষকে শিক্ষার আলো আলোকিত করা যায়। তখন তিনি 2002 সাল থেকে এই ভাসমান স্কুল কার্যক্রমটা পরিচালনা করেন। মাটির উপর ঘর বাড়ি আর কি করে, চাষাবাদ করে নাকি? চলনবিল অঞ্চলের শিশুদের ভাসমান নৌকা স্কুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে পাবনার সিধুলাই স্বনির্ভর এই সংস্থাটি। এই সংস্থাটি ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 পায়। চীনা সরকারের পৃষ্ঠপোষকতায় দেওয়া হয় এই পুরস্কার। এখন পাবনা। সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর করায় অসন্তোষ তৈরি হয়েছে শিল্প উদ্যোক্তাদের মাঝে। মাটি ভরাট না করা সহ নানা সংকটে বরাদ্দকৃত প্লটগুলোতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না বিনিয়োগকারীরা। তাই প্লট মালিকদের দাবি দ্রুত বিসিক শিল্প পার্কটির অসমাপ্ত কাজগুলো শেষ করে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উপযোগী পরিবেশ গড়ে তোলার। রিফাত রহমানের প্রতিবেদন আর ছবি তুলেছেন ইমরান শেখ। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বিসিক শিল্প পার্ক। 400 একর জায়গায় গড়ে তোলা এই শিল্প পার্কটির 829টি প্লটে গড়ে উঠবে 570টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এরই মধ্যে শিল্পোদ্যোক্তাদের মাঝে প্লট হস্তান্তর করা হয়েছে। 550টি প্লট বরাদ্দ পেয়েছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর দেশীয় শিল্পোদ্যোক্তারা পেয়েছেন 279টি প্লট। তবে প্লট বরাদ্দ পেলেও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারছেন না উদ্যোক্তারা। অধিকাংশ ক্ষেত্রেই মাটি ভরাট অসম্পূর্ণ রেখে হস্তান্তর করা হয়েছে প্লটগুলো। এতে অসন্তোষ দেখা দিয়েছে উদ্যোক্তাদের মাঝে। সরজমিনে এসে দেখছি যে আমাদের 5 ফুট 6 ফুট করে মাটির অভাব। শুধু মাটির অভাব না, এখানে যে ড্রেনেজ রাস্তাঘাট যা করেছে সবাই নিম্নমানের। আমাদের প্রত্যেকটা প্লট প্রচুর পরিমাণ গভীর, এখানে বালি নাই, এখানে মাটি নাই, এক এক জায়গায় 6 ফিট থেকে 13 ফিট পর্যন্ত গর্ত আছে, যেখানে আমাদের লেআউট দেওয়াও সম্ভব না, কোনো শিল্প প্রতিষ্ঠান করাও সম্ভব না। প্যাকেজিং ফ্যাক্টরির কাজ শুরু করছি এবং আমাদের মেশিনপাতি অলরেডি এসে গেছে, কিন্তু আমরা যে এখানে রাখবো বা ফ্যাক্টরিটা করব সে উপযুক্ত তো জায়গাটা আমাদের হয় নাই। প্লট বরাদ্দ হয়ে গেছে, এখন আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে কিস্তির। আমরা কিভাবে কিস্তির টাকা প্রদান করব সেটা নিয়ে আমরা এখন চিন্তিত। উদ্যোক্তারা জানান, শিল্প পার্কটি নির্মাণে কয়েক দফা মেয়াদ বাড়ালেও বরাদ্দকৃত প্লটগুলোর অধিকাংশই এখনও অসম্পূর্ণ। এছাড়া নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ, অসমাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ রয়েছে নানা সংকট। এতে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান স্থাপন নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। যে পরিমাণ টাকা দিয়ে আমি প্লট কিনছি ওই পরিমাণ টাকা দিয়ে আমার মাটি ভরাট করতে হবে, তাহলে আমাদের ছোট উদ্যোক্তা আমরা এইভাবে এই টাকাগুলো কোথায় পাবো? পজিশন লেটার যদি দিয়ে দেওয়া হয় সেখান থেকে আপনার 18 মাসের ভিতরে উৎপাদনে যেতে হবে। যদি প্লটের এই অবস্থায় থাকে তাহলে 18 মাস কেন, আমরা 36 মাসেও উৎপাদনে যেতে পারবো কিনা এটা সন্দেহ আছে। 719 কোটি 21 লাখ টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কটি পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। তাই দ্রুত অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে প্রতিষ্ঠান স্থাপনের উপযোগী করে তোলার দাবি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের। অনেক ব্যবসায়ীরা প্লট বরাদ্দের পরেই তারা ইম্পোর্ট করেছে মেশিনারি, সেই মেশিনারিগুলি এসে এখানে আছে, সেগুলিও তারা কার্যকরী করতে পারছে না। বিসিকের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব দ্রুততম সময়ের মধ্যে যাতে ব্যবসায়ীরা তাদের মিল কলকারখানা স্থাপন করতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য। তবে সরেজমিনে বিসিক শিল্প পার্ক পরিদর্শনে আসলেও অনিয়মের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তা। শিল্প মন্ত্রণালয়ের অধীনে 2010 সালে প্রকল্পটি অনুমোদন পেলেও নানা প্রতিকূলতায় 24 বছর লেগে গেছে প্রকল্পটি বাস্তবায়ন করতে। দ্রুত অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন না হলে বিনিয়োগ ঝুঁকিতে পড়বে এখানকার শিল্পোদ্যোক্তারা। এখন সিরাজগঞ্জ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া নিমসার বাজার। এই বাজারে অবৈধ দখল আর মহাসড়ক ঘেঁষে পণ্য ওঠানামায় তৈরি হয় যানজট। এ নিয়ে আরও জানাতে নিমসার বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন নিমসার বাজারের এই অবৈধ দখল ও মহাসড়ক উচ্ছেদে মহাসড়কের পাশে পণ্য ওঠানামা বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা?
স্বামী, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার নিমসার বাজার এই অঞ্চলের সবচেয়ে বড় কাঁচা সবজি এবং ফলমূলের আড়ত। এখান থেকে কিন্তু কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলোতে কাঁচা সবজি এবং এখানকার যে উৎপাদিত পণ্য সেগুলো কিন্তু এখান থেকেই সরবরাহ হয়ে থাকে এবং সারা দেশ থেকে কিন্তু এখানে পণ্য আসে এবং রাজধানীতেও এখান থেকেই পণ্য যায়, যেগুলো প্রতিনিয়ত এখান থেকে প্রায় প্রতিদিন 15 থেকে 20 কোটি টাকার বেচাকেনা হয়ে থাকে। তো এই বাজারটি একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া হওয়ার কারণে এখানে মহাসড়কের পাশে যানজটের কারণ হিসেবে নিমসার বাজারকে অভিযুক্ত করা হয়। এখানে যে বাজারে পণ্য নিয়মিত ওঠানামা করছে সেটা একদম মহাসড়কের ডিভাইডারের পাশেই সেখানে তাদের পরিবহনগুলো রাখা হচ্ছে এবং এখানে একটি কলেজ, স্কুল সেগুলোর সামনে কিন্তু পণ্য ওঠানামা করছে। কিন্তু এত বড় বাজারের জন্য সরকারিভাবে যেরকম জায়গা বরাদ্দ করে সেখানে এই বাজারের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন ছিল, সেরকম কিছু ঘাটতি রয়েছে এবং এখানকার যারা আড়তদার রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারাও বলছেন যে সরকার যদি তাদেরকে সেরকমভাবে এখান থেকে তাদেরকে ভালো একটি জায়গায় তাদেরকে স্থানান্তর করে আসে পার্শ্ববর্তী নিকটে, তাহলে হয়তোবা তাদের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতো। এবং এখানে মহাসড়কের কাছে হওয়ার কারণে, একদম লাগোয়া হওয়ার কারণে তাদেরকে স্বাভাবিকভাবে সারা রাতব্যাপী এখানে পণ্য ওঠানামা করে বাজারের পণ্য আসা যাওয়ার কারণে এখানে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এই যানজট কিন্তু অনেক সময় অনেক বড় দীর্ঘ হয়ে থাকে। এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং তারাও অভিযোগ করছেন যে এখানে সড়ক ও জনপথের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে মাঝে মাঝে উচ্ছেদ অভিযান হয়, কিন্তু সেটি নিয়মিত না এবং এই বিষয়গুলোতে আরও প্রশাসনের নজরদারি দরকার। এখানে যেহেতু একটি বৃহৎ বাজার এবং বাণিজ্যিক হাব, এখানে ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকবে, কিন্তু এটি যেন মহাসড়কের স্বাভাবিক যান চলাচলকে বিঘ্নিত না করে, এটি হচ্ছে যে এখানকার ব্যবসায়ী এবং এখানকার সাধারণ মানুষদের প্রত্যাশা। তো এখান থেকে প্রতিদিন কিন্তু আমরা বাজারে যেই পণ্য সরবরাহ হয়ে থাকে এটি কিন্তু কুমিল্লার সর্বত্রই কিন্তু এখানে এই নিমসার বাজার থেকে যায় এবং এই নিমসার বাজারকে কেন্দ্র করে আশেপাশে কৃষকদের পণ্য উৎপাদনের কিন্তু একটি দারুণ একটি সমাবেশ কিন্তু এখানে পণ্যের হয়ে থাকে। তো এই বিষয়ে সরকার এবং প্রশাসন গুরুত্বপূর্ণ আরও নজরদারি বাড়াবে, এটাই প্রত্যাশা সামনে। কুমিল্লার নিমসার বাজার থেকে যুক্ত হয়েছিলেন খালেদ সাইফুল্লাহ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পুণ্য স্নান করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দিনের আলো ফোটার সঙ্গেই পূজা অর্চনা ও প্রার্থনায় মুখরিত কুয়াকাটা সৈকত। এ নিয়ে আরও জানাতে সমুদ্র সৈকত এলাকা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন পুণ্যস্নানে এসে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর এই পুণ্যস্নান কতক্ষণ পর্যন্ত চলবে? স্বামীর উচ্ছ্বাস এবং এখানকার যে আনন্দঘন পরিবেশ এ মিলিয়ে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকতের 18 কিলোমিটার। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন। তারা গতকাল শেষ বিকাল থেকে এখানে এসেছেন এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রম চত্বরে। তারা প্যান্ডেলের নিচে রাতভর ভগবত পাঠ, নাম কীর্তন সহ বিভিন্ন পুজো অর্চনা করেছেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সৈকতে পুণ্য স্নানে মিলিত হয়েছেন। তো এখানে তাদের যে জাগতিক যত পাপ তাপ সব কিছু মুছে এবং আরোগ্যতা লাভের জন্য, পূর্ণতা লাভের জন্য তারা এই গঙ্গা স্নান করেছেন এবং তারা এই গঙ্গা স্নান শেষে এখন অনেকেই কিন্তু কলাপাড়া পৌর শহরের যে শ্রী শ্রী মদনমোহন সেবা আশ্রম চত্বর রয়েছে সেখানে তারা রাস পূজা এবং মেলায় অংশগ্রহণ করবেন। তো এখানে আমরা দেখেছি যে অসংখ্য পুণ্যার্থী এবং ভক্তদের তারা কিন্তু এখানে কাজ, ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে এখনও কিন্তু এই কুয়াকাটা সৈকতের যে বিভিন্ন স্পট রয়েছে এখানেও কিন্তু রাস মেলা শুরু হয়েছে, সেই রাস মেলায় কেনাকাটা করছেন। এতে এখানকার বাণিজ্যিক গতিশীলতা বেড়েছে এবং এখানকার যে আয়োজকরা তারা বলেছেন যে এবছর বিগত বছরের চেয়ে দ্বিগুণ ভক্তবৃন্দ এবং সনাতন ধর্ম অবলম্বীরা এখানে এসেছেন এবং এখানকার যে আয়োজক তারা আরও বলেছেন যে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বাহিনী, র্যাব, পুলিশ, সেনা সদস্য সহ এবং ফায়ার সার্ভিস কর্মী এবং নৌবাহিনী সকলেই কিন্তু একাঠা হয়ে তাদের সেবা নিশ্চিত করেছে। এখানকার যে আনন্দঘন পরিবেশ যে হয়েছে সেটি কিন্তু আরও অব্যাহত থাকবে আগামীকাল সকাল পর্যন্ত। আর এখানকার যে ধর্মীয় যারা গুরু রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে
এই পুণ্য স্নান আজ রাত 9টা পর্যন্ত চলবে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে এখনো অনেক পুণ্যার্থী আসছেন এবং আজ দিনভরই তারা এই বঙ্গোপসাগরে পুণ্য স্নান করবেন এমনটি জানিয়েছে। এই পুণ্য স্নান এবং রাসকে কেন্দ্র করে টোটাল কলাপাড়া উপজেলা একটি বাণিজ্যিক হাবে তৈরি হয়েছে এমনটি জানিয়েছে এবং পুণ্যার্থীদের আগমনে তারা এখানকার কেনাকাটা করে তারা তৃপ্ত মনে এবং পূর্ণতা লাভ করে তারা স্ব গন্তব্যে ফিরছেন। এই ছিল আমার কাছে সবশেষ। সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্থানের খবর জানাচ্ছিলেন জসিম পারভেজ। ফিলিপিন্সের টাইফুন কালমাইগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। এর প্রভাবে ভয়াবহ বন্যার কবলে দেশটির মধ্যাঞ্চলের বেশ কয়েকটি শহর ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্যোগ কবলিত অঞ্চলের প্রায় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। অনেক এলাকায় পানির স্রোতে ভেসে যাচ্ছে যানবাহন। এদিকে মঙ্গলবার ভোরে ফিলিপিন্সের স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে কালমাইগি। এরপরও এটি দক্ষিণ চীন সাগর অতিক্রমের সময় ঘন্টায় 120 কিলোমিটার বেগে বাতাস ও 165 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ফিলিপিন্সের বিভিন্ন অংশে তাণ্ডব চালায়। এর আগে গত সেপ্টেম্বরে টাইফুন রাগাসা সহ দুটি দুর্যোগের কবলে পড়ে দেশটি। এর প্রভাব কাটিয়ে না উঠতেই নতুন দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন ফিলিপিন্স। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মঙ্গলবার আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে তেল আবিবের কাছে হস্তান্তর করেছে হামাস। এরই মধ্যে নিহত জিম্মির পরিচয় শনাক্ত করেছে ইসরায়েল। মঙ্গলবার পর্যন্ত 20 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। শর্ত অনুযায়ী আরও 8 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশে পূর্ণ প্রবেশাধিকার চেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। যুদ্ধবিরতির পর থেকে মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে গাজার মাত্র 2টি পয়েন্ট খুলে দিয়েছে ইসরায়েল। এতে গাজার প্রতিটি অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। নিউ ইয়র্ক সিটিতে শেষ হয়েছে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। এদিকে ভোট শেষের কিছুক্ষণ আগেও এক এক্স বার্তায় ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির ইহুদি সমর্থকদের বোকা আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন মামদানি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। শেষ মুহূর্তে ট্রাম্প কুওমোকে সমর্থন দেয়ায় জমে উঠেছে ভোটের ফলাফল। অর্ণব প্রসাদের প্রতিবেদন। ইতিহাস গড়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। এবারের নির্বাচনে প্রথম মুসলিম নাগরিক হিসেবে মেয়র পদে লড়ছেন 34 বছর বয়সী জোহরান মামদানি। তরুণদের বিপুল জনসমর্থনে মামদানির জয় জয়কার শহর জুড়ে। তৈরি হয়েছে এক ভিন্ন রকম আবহ, যেখানে বরাবরই উঠে আসছে বাংলাদেশি সমর্থকদের কথা। এমনকি মামদানি নিজেও প্রশংসা করছেন তাদের। এদিকে ভোট শেষের কিছুক্ষণ আগেও মামদানির ইহুদি সমর্থকদের তুলোধুনো করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক এক্স বার্তায় তাদেরকে বোকা বলে আখ্যা দেন তিনি। তবে প্রেসিডেন্টের এসব কথায় বিচলিত নন মামদানি। President Trump also encouraged every New Yorker to vote for Andrew Cuomo. There are many things that he will say and that he will do that will not actually bear out in the results within our own city. I will treat his threats as they deserve to be treated. জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র থেকে লড়ছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। শেষ মুহূর্তে ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস প্রার্থিতা প্রত্যাহার করে কুওমোকে সমর্থন দেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে সমর্থন দেওয়ার কথা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এছাড়াও মামদানি মেয়র হলে তিনি কোনো ধরনের ফেডারেল সহায়তা পাবে না বলেও সাফ জানান ট্রাম্প। It's going to be hard for me as the president to give a lot of money to New York because if you have a communist running New York, all you're doing is wasting the money you're sending there. So I don't know that he's won. নিউ ইয়র্কে 85 লাখ জনসংখ্যার মধ্যে মোট ভোটার 51 লাখ। এরই মধ্যে প্রায় 7 লাখ বাসিন্দা দিয়েছেন আগাম ভোট। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ।
ইতিহাসের সবচেয়ে কম দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। পুরানোর মধ্যে ঢাকা রংপুরের ফ্র্যাঞ্চাইজি থাকলেও নতুন করে দলের মালিকানায় এসেছে 3টি প্রতিষ্ঠান। গেলবারের চ্যাম্পিয়ন বরিশালের জন্য পাওয়া যায়নি কোনো প্রতিষ্ঠানকে। বিপিএল আয়োজক কমিটি চাচ্ছে 19 ডিসেম্বর শুরু করে 16 জানুয়ারির মধ্যে এবারের আসর সম্পন্ন করতে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে প্লেয়ার ড্রাফটের সময়সূচি। আরও জানাচ্ছেন রেজাউল করিম। অবশেষে আসন্ন বিপিএল নিয়ে ধোঁয়াশা কেটেছে। বিসিবির গুলশান অফিসে দীর্ঘ আলোচনার পর চূড়ান্তভাবে কারা দল পাচ্ছে সেসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বিপিএল আয়োজক কমিটি। আগ্রহ প্রকাশ করা 11 প্রতিষ্ঠানের মধ্যে আগেই বাদ দেওয়া হয়েছিল 3টিকে। সেখান থেকে চূড়ান্তভাবে দল পায় 5টি প্রতিষ্ঠান। অর্থাৎ আগামী বিপিএল হতে যাচ্ছে ইতিহাসে সবচেয়ে কম 5টি দল নিয়ে। পুরনোর ভিতর রংপুর ও ঢাকার ফ্র্যাঞ্চাইজি থাকলেও নেই গতবারের চ্যাম্পিয়ন বরিশালের ফ্র্যাঞ্চাইজি। এমনকি এবারের বিপিএলে থাকছে না বরিশালের কোনো দলও। নতুন করে দলের মালিকানা পেয়েছে 3টি প্রতিষ্ঠান। টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চট্টগ্রাম, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী অ্যান্ড ক্রিকেট উইথ সামি সিলেট। এই 5টা টিম আমরা ফাইনাল করতে পেরেছি। দল কমে যাওয়ায় এবারের বিপিএলে প্রতিযোগিতা বাড়লেও কমছে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সংখ্যা। তবে বিশেষ কোনো উপায়ে দলে বেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির বিষয়ে ভাবছে বিপিএল আয়োজক কমিটি। আমাদের চেষ্টা থাকবে যে কোনো উপায়ে হোক না কেন, সাধারণত 5টা দলে যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত সেই সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়, কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না, তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থ কিছুটা রক্ষিত হবে। কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ, 7টা বা 8টা দল না থাকার কারণে অনেকেই আছে যাদের হয়তো যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না, এবং এটা খুবই দুঃখজনক হবে। এর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক ও হোটেল বিল নিয়ে বিপিএল এর দলগুলো কাঠগড়ায় দাঁড়িয়েছে। তবে এবার আগে ভাগেই দল মালিকদের কাছ থেকে বড় অঙ্কের মানি গ্যারান্টি রাখতে পারায় আসন্ন বিপিএল গুলোতে আর এমন ঝামেলা পোহাতে হবে না বলে মনে করছে বিসিবি। এই টিমগুলো সম্বন্ধে জানার জন্য যেই আমাদেরকে ব্যাংকের কাগজ দিয়েছেন, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা আমরা ব্যাংকে পাঠিয়েছি। এর মধ্যে ব্যাংকের সেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্যালি আপ করেছে আমাদের অডিট কোম্পানি। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি, সেটা ট্যালি আপ করেছে আমাদের আইনজীবীরা যারা ল ফার্ম। গেলবারও শুরুর আগে অন্যরকম বিপিএল উপহার দেওয়ার কথা দিয়েছিল আয়োজকরা। তবে মাঠের খেলা ছাপিয়ে দলগুলোর পেমেন্ট ইস্যু হয়ে যায় আলোচনার মূল বিষয়। এবারও আয়োজকদের মুখে আগের সুর। তবে কম দল নিয়ে শুরু হওয়া বিপিএল কতটা স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেটাই এখন দেখার বিষয়। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপিতে বেড়ে চলেছে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ। শৃঙ্খলা ভঙ্গে কঠোর শাস্তির হুঁশিয়ারি, ঐক্য ধরে রাখতে পুরস্কৃত করার পরামর্শ। অনিয়ম অবহেলায় বেহাল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, বেতন নিলেও দেখা মেলে না খণ্ডকালীন চিকিৎসকের, সেবা বঞ্চিত শিক্ষার্থীরা। শনাক্তের 1 যুগ পর বরিশাল নগরীতে চলছে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ। এরই মধ্যে 2টি অপসারণ, দ্রুত শেষ করার তাগিদ বাসিন্দাদের। ইউনেস্কোর স্বীকৃতি পেল পাবনার ভাসমান স্কুল, নৌকায় ভেসে চলে পাঠদান, রয়েছে লাইব্রেরি, কম্পিউটার ও কৃষি প্রশিক্ষণাগার। এবং নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শেষ, জরিপে এগিয়ে মামদানি, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা কুমোর, ফ্যাক্টর হতে পারেন ট্রাম্প। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।